পর্যাপ্ত ঘুমের অভাবে বেশ কাহিল লাগছে নিজেকে। শরীর এখনো খুব ক্লান্ত। ধীরে ধীরে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখে পিশাচটা ঘরে নেই। জানালা থেকে তেজি রোদ আলোর নরম ত্বক পুড়িয়ে দিতে চাইছে। দুহাতে গাল ঢেকে কপাল কুঁচকে আলো বসে থাকে কিছুক্ষণ। তারপর বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে থাকে সে। আলোর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু আজ তাকে আরো অনেকটা বেশি উজ্জ্বল লাগছে। সারাদিন বন্দিশালায় আটকে থাকে সে। তাকে সূর্যের বেগুনি রশ্মি ছুঁতে পারে কই? মাত্র কদিনেই গায়ের রং এতটা বদলে গিয়েছে। হাত বাড়িয়ে তার টুথব্রাশ তুলে নিতেই চোখে পড়ে স্বামী নিয়াসের টুথব্রাশ। নিচে যেমন দানব আকৃতির, তেমনি তার টুথব্রাশটাও দানব আকৃতির। আলোর ইচ্ছে করছে টুথব্রাশটাকে ওয়াশরুমের কোমোটের মধ্যে চুবিয়ে রেখে দিতে। ওই লোকটার জন্য এর চেয়ে ভালো আপ্যায়ন আলোর জানা নেই। নিজের ইচ্ছেকে দমিয়ে ফেলে হাত মুখ ধুয়ে আলো বের হয়ে যায় ওয়াশরুম থেকে। হেঁটে সোজা ঘর থেকে বের হয়ে দোতলার লিভিং রুমের কাছে যেতেই দাঁড়িয়ে পড়ে আলো। ইসমাম দাঁড়িয়ে আছে। আলো নিজেকে গুটিয়ে নিয়ে ইসমামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ইসমাম মৃদুস্বরে বলে, আদ্রিতা। শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আতায়ুর আলম দরজা থেকে সরে দাঁড়ায়। শামিন ভিতরে ঢোকে। শামিনের পিছু পিছু কয়েকজন লোক ব্যাগ হাতে ঢোকে। বসার ঘরের একপাশে ব্যাগগুলো রেখে তারা চলে যায়। রেহেনা ধীর পায়ে বসার ঘরের দিকে এসে থমকে দাঁড়ায়। চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায় তার। আতায়ুর আলম নিচু স্বরে কিন্তু কণ্ঠে ঘৃণা নিয়ে বলে, এগুলো কি? শামিন সোফায় পায়ের উপর পা তুলে বসে বলে, প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছি, খালি হাতে তো আসা যায় না। আমি স্বামী নিয়াসার মির্জা। রেহেনা ব্যাকুল কণ্ঠে বলে, বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমরা কোনো থানা পুলিশ করিনি, কেউ কিছু বলেনি। তুমি নির্বাচনে জিতে গিয়েছো, এবার অন্তত আমার মেয়েটাকে ছেড়ে দাও। কথা দিচ্ছি, আমরা সব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাব। শামিন রেহেনার দিকে তাকিয়ে বলে, কাউকে কিছু বলেননি, ভালো করেছেন। আমার বাবা চেন্নাই থেকে আসলে বড় সড়ো রিসেপশন অনুষ্ঠান করে আমি সবাইকে জানিয়ে দেব আমি বিয়ে করেছি। আর আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার কথা যদি বলেন, তাহলে বলবো স্বামী নিয়াসার মির্জা একবার যে জিনিসটা নিজের নামে করে নেয়, সেটা সে হাত ছাড়া করে না। রেহেনা ভেজা চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। আতায়ুর আলম বলে, কি চাইছো তুমি ইয়াসার? আর কি চাইছো? মেয়েটাকে অন্তত একটু কথা বলতে দাও আমাদের সাথে। দেব, জামিলের জ্ঞান ফিরুক। একেবারে নেমন্তন্ন করে নিয়ে যাব আপনাদের আমার বাড়িতে। মেয়েকে প্রাণ ভরে দেখে আসবেন। আতায়ুর আলম অবাক চোখে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। বলে, জামিলের সাথে আমার কি সম্পর্ক? কুপিয়েছেন, আবার বলছেন কি সম্পর্ক? কেন এক কথা বারবার বলছো ইয়াসার? আমি তো বলেছি এসবে আমি জড়িত নই। থানায় হুমকিটা আমি এমনি দিয়েছিলাম রাগের মাথায়, কোনো উদ্দেশ্য ছিল না আমার। ইয়াসার তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, হেনা জামিলের স্ত্রী, আপনার মেয়ের বয়সী, 7 মাসের গর্ভবতী। আপনার লোক তার সামনেই তার স্বামীকে কুপিয়েছে। আচ্ছা, এত ভং ধরে থাকেন কিভাবে আপনি? মানুষের সামনে ইনোসেন্ট ফেস করে ঘুরে বেড়ান, সিম্পেথি নেন তাদের। আতায়ুর থমথমে মুখ নিয়ে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। ইয়াসার বলে, আজ উঠি, মেয়ের জন্য চিন্তা করবেন না, সে ভালো আছে। অবশ্য তার ভালো থাকা আপনাদের উপর নির্ভর করছে। চুপচাপ থাকুন এবং জামিলের জন্য দোয়া করতে থাকুন। যদি মেয়ের সাথে কথা বলতে চান তো। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম নিচু স্বরে বলে, সামনাসামনি তুমি বেশি সুন্দর আদ্রিতা। আলো অগ্নি দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায়। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, আমি তোমার ভাইয়ের স্ত্রী ইসমাম, তোমার ভাবি হই। ইসমাম হেসে ফেলে, ঠান্ডা গলায় বলে, আমি ভাবিকেই বলেছি কথাটা। ছোট দেবর তোমার, একটু মস্করা করলাম। আলো কপাল কুঁচকে চলে যেতে নেয়। ইসমাম বলে, ভাইয়া তোমাকে তুলে এনে বিয়ে করেছে? আলো দাঁড়িয়ে পড়ে। ইসমাম বলে, ভাইয়াকে আমি ছোট থেকে দেখেছি, এতটা প্রতিশোধ পরায়ণ ছিল না সে। আমার ওই একটা চর তাকে এলোমেলো করে দিয়েছিল। কাল রাতে কি নাটক করেছিল ওটা? কেন বলে দিচ্ছ না নিজের ভাইকে সব? সাহস নেই তাই না? বলে দাও সবটা। তারপর দুই ভাই সাপ আর বেজি হয়ে কামড়াকামড়ি করে মরে যাও, এটাই আমি চাই। ইসমাম ম্লান হাসে, নরম সুরে বলে, সেটা কখনো হবে না আদ্রিতা। আমি ভাইয়ার জন্য নিজের জীবন দিতে পারি। তুমি তো আমার জীবনে মাত্র একটা অংশ ছিলে।
ভাইয়া যখন ধরে নিয়েছে তুমি তার মানে তুমি তার। আলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, মায়ের পরে পৃথিবীতে আমি ভাইয়াকে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। তোমরা সবাই এক, সবাই জঘন্য, সবাই ইবলিশের বিশেষায়িত বংশ। তোমাদের নাম রাখা ভুল হয়েছে। তোমাদের নামের পাশে ইবলিশ শব্দটা অ্যাফিডেভিট করে বসিয়ে নিবে। ইন্তেখাব ইবলিশ, ইমতিয়াজ ইবলিশ, ইস্তিয়াক ইবলিশ, ইয়াসার ইবলিশ, ইলহাম ইবলিশ, ইসমাম ইবলিশ। আলো কণ্ঠে তেজ নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করে শব্দগুলো। ইসমাম আলোর চোখের দিকে তাকিয়ে আলোর চোখে তাদের পরিবারের প্রতি ঘৃণার পরিমাণ দেখতে থাকে। তিতার, আপনার তৎমাতা আমি একটু বলি। শান্ত ইহানকে কোলে নিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা ধরে সে ইহানকে জেড ফর জেব্রা শেখানোর চেষ্টা করছে, কিন্তু ইহান পড়া রেখে দুষ্টুমিতে মেতে আছে। কখনো শান্তর চশমা ধরে টানছে, কখনো মোবাইল ধরে। শান্তির ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে বসে আনা মুশকিল। সে এই কদিনেই হিমশিম খাচ্ছে। দরজা ঠেলে ঈশিতা মাথা নাড়িয়ে বলে, আসতে পারি? শান্ত গম্ভীর কণ্ঠে বলে। আসুন। ঈশিতা ঘরে ঢুকে ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার টিচারের কোলে উঠে বসে আছো কেন? ইমন কোনো কথা বলে না। শান্ত বলে, আমি বসিয়েছি, হাত ধরেই লিখে দিতে হয়। এক শব্দে শান্তকে বলে। ঈশিতা ইহানের দিকে তাকিয়ে বলে, আমার ঘর থেকে আমার হেডফোন নিয়েছো তুমি? ইহান মাথা নাড়ায়। কোথায় রেখেছো? পাপার ল্যাপটপের কাতে। ঈশিতা ঘুরে দাঁড়ায়। শান্ত আদুরে কণ্ঠে ইহানকে বলতে থাকে, প্লিজ ইহান বাবু, এবার একটু লেখো। ঈশিতা দাঁড়িয়ে পড়ে, শান্তর দিকে তাকায়, তারপর বলে, পাবলিক ভার্সিটির এক্স স্টুডেন্ট, কিন্ডারগার্টেনের বাচ্চা কেন পড়াচ্ছেন? নির্বাচন মন্দা, আপাতত কিছু টিউশন দরকার ছিল। ভাগ্যক্রমে আপনাদের বাড়িতেই জুটে গেল। ছোট বাচ্চার চাপও কম। আমি চাকরির পড়ারও সময় পাচ্ছি। আপনারা বড়লোক, মাস শেষে টাকা দেওয়া নিয়ে গাইগুই করবেন না। তাছাড়া বেশ ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছেন, তাই পড়াচ্ছি। সোজা সাপটা উত্তর দেয় শান্ত। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, বাব্বাহ, এত বেনিফিট! আর আমাদের বাড়িতে প্রতিদিন খুব ভালো ভালো নাস্তা দেওয়া হয় আপনাকে, এটা বলেন না, এটাও বলুন। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে। ঈশিতা বলে, আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত, আপনি আপনার ছাত্রকে পড়ান। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে। ঈশিতা বলে, কাজ শেষ করে হসপিটালে গিয়েছিল। সেখান থেকে শামিন সোজা বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে যায়। সূর্যের তাপটা প্রখর আজ। পাঞ্জাবির বুকের কাছটা ভিজে গিয়েছে ঘেমে। ইহান বড় বাবাকে দেখে ছুটে এলে ইহানকে কোলে তুলে নেয় না শামিন। আদুরে কণ্ঠে বলে, হসপিটাল থেকে এসেছি, জীবাণু গায়ে বাবা, এখন না। ইহান দাঁড়িয়ে পড়ে। শামিন দাঁড়িয়ে। আমি ফ্রেশ হয়ে নিই আগে, তারপর আমরা খেলবো। তুমি চলো আমার ঘরে। ইহান মাথা নাড়ায়, সে যাবে না। শামিন বলে, কেন যাবে না কেন? তোমার গলে ওই মেয়েটা তাকে লাগি মেয়েটা, পতা মেয়েটা। ঋতু ধমক দিয়ে বলে, ইহান, এসব কি বলছো? বড় মা বলো। আমি বলবো না, বলো মা। ওই মেয়েটা পতা। শামিন মৃদু হেসে বলে, ঠিক বলেছ ইয়ান, ওই মেয়েটা পচা। আর আমি কি? তুমি ভালো, আমার তুপাল ম্যান। শামিন হাসতে হাসতে সিঁড়ির দিকে যায়। তারপর ঘুরে ঋতুকে জিজ্ঞেস করে। ইসমাম কোথায়? দোতলায় উঠে শামিন সোজা ইসমামের ঘরে যায়। তারপর বলে, আসবো ছোট? এসো ভাইয়া, পারমিশন কেন নিচ্ছ? শামিন ম্ল্যান হাসে, বলে, ভূত নেমেছে ঘাট থেকে। ইসমাম তার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপটা বন্ধ করতে করতে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি আমেরিকায় ফিরে যেতে চাচ্ছি ভাইয়া। এসেছিলি কেন? তোমাদের দেখতে, দেখা হয়েছে। আমার ওখানে একটা আলাদা জীবন রয়েছে ভাইয়া। কিসের জীবন? 9টা 5টা অর্গানাইজেশনের পেছনে দৌড়ঝাঁপ, জায়গায় জায়গায় ঘুরে প্রতিবেদন লেখা। সমাজ সেবা করতে চাইলে তো দেশে বসেই করতে পারিস। এখানে কোনো সংস্থা খোল, আমি আছি। ইসমাম মৃদু হাসে। শামিন বলে, তোর জন্য মেয়ে দেখেছি, বিয়ে করবি। স্টপ ইট ভাইয়া, তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছু বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিস। বারবার বলেছি ঠিকানা দে, আমিও দেখতে চাই কোথাকার কোন হুড় পড়ি।
চুপ করে থাকে ইসমাম। শামিন উঠে দাঁড়িয়ে বলে, ফুয়াদের সাথে আমি আলোচনা করছি, বাবা দেশে ফিরলেই কথাবার্তা বলবো। ইস্যুর জন্যও ছেড়ে দেখছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। ইসমাম বাদ সাধতে চাইলেও শামিন পাত্তা না দিয়ে চলে যায়। ভাইয়া চলে যেতেই ইসমাম একটা গভীর নিঃশ্বাস নেয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে আগে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছে শামিন। কাউকে দেখতে না পেয়ে হাতঘড়িটা খুলে আয়নার সামনে রাখতে গিয়ে দেখল তার ড্রেসিং টেবিল মেয়েদের সব প্রসাধনী। এগুলো ঋতুর কাজ, ওই মেয়েটার জন্য রেখে গিয়েছে। অবশ্যই তেজি মেয়েটা এসব ছুঁয়েও দেখবে না। শামিন এক মনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর পাঞ্জাবি পাল্টে ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে চাপিয়ে বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। আদ্রিতা আলো নামের মেয়েটা বারান্দায় রেলিং ধরে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। বারান্দায় একপাশে তার ভেজা শাড়িটা শুকাতে দিয়েছে। সম্ভবত এই মাত্র গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। শামিন দীর্ঘ সময় আলোর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতিতে তার মস্তিষ্ক আলোড়িত হচ্ছে। যে রহস্য শামিন ইয়াসারের কাছে অমীমাংসিত। তার অবচেতন মন যে হুট করে অদ্রিতা আলো নামের মেয়েটির প্রেমে পড়ে যেতে চাইলেও তা ঘুণাক্ষরেও টের পেল না পিশাচ শামিন ইয়াসার মির্জা। ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকায় সে। স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। তার দৃষ্টি এখনো আলোর পিঠের দিকে। ওপাশ থেকে ফুয়াদ বলে, কি করছিস? ঘোরের মধ্যে বিড়বিড় করে শামিন বলে ওঠে। লুকিয়ে লুকিয়ে নিজের বউকে দেখছি। ফুয়াদ কিছু শুনতে না পেয়ে জোরে বলতে থাকে। হ্যাঁ হ্যালো, কি করছিস? শামিনের ঘোর কেটে যায়। গলা খাকারি দিয়ে ফুয়াদকে বলে, কিছু না, বল কি ব্যাপার? শামিনের কণ্ঠস্বর শুনে আলো ঘুরে তাকায়। জামিলের জ্ঞান ফিরেছে, তুই হসপিটালে আয় তো। ফুয়াদ ফোন কেটে দিলেও শামিন কানে ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে আলোর দিকে তাকিয়ে। আলো শামিনকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। শামিন টের পেল ওই মেয়েটা যত এগিয়ে আসছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন আলাদা এক অনুভূতি। এত বছরের জীবনে কোনো মেয়েকে দেখে এত অস্থিরতা কখনো কাজ করেনি তার ভিতরে। আলো শামিনকে পাশ কাটিয়ে চলে যায়। শামিন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কান থেকে ফোনটা নামায়। জামিলের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে টি শার্ট বদলে একটা ব্লু শার্ট চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাগ তো ইয়াসারের ওপর দেখানো উচিত, রাগটা আমাদের ওপর দেখাচ্ছিস কেন? শমশের ভূঁইয়ার এমন কথায় সাগর তার বাবার দিকে তাকায়। টেবিলের উপর সজোরে থাপ্পড় মেরে বলে, কতবার ওর কাছে আমি হারবো বলতে পারেন আব্বা? কতবার? রাজনীতির মাঠে, নির্বাচনে, বিজনেসে কতবার হারবো? সবকিছু আপনার জন্য হয়েছে। ওকে রাস্তা থেকে সরাতে পারবেন না আমার কাছে বলতেন, আমি ব্যবস্থা নিতাম। এখন লাভটা কি হলো? ভাল লাগছে? ছেলের হেরে যাওয়ার মুখ দেখতে ভাল লাগছে? পাশ দিয়ে জায়েদ আলী বলে, ইয়াসারকে মারলে শহর গরম হয়ে যেত বাবা, তাই শমশের ভাই চেষ্টা করেছে অন্য চাল দেওয়ার। সাগর হিংস্র বাঘের মতো জায়েদ আলীর দিকে তাকায়। তারপর হুঙ্কার দিয়ে বলে, চাল ওর ওই ডান হাত জামিলের জ্ঞান ফিরলে পিঠে বস্তা বেঁধে তৈয়ার থাকুন আপনারা। আর আব্বা, আপনাকে বলছি, ঘোষণা দিয়ে পথ থেকে সরে দাঁড়ান। আগামী 5 বছর দল আমার বুদ্ধি নিয়ে চলবে। করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শামিন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে। তৌফের কথার মানে বুঝতে পারল না শামিন। তার মস্তিষ্ক জামিলের জ্ঞান ফেরার খুশিতে উত্তেজিত হয়ে আছে। রাহাত তৌফকে খোঁচা মেরে চুপ করিয়ে দেয়। সবুজের দিকে ফিরে শামিন বলে। কিছু সময় পরে হেনা বের হয়। শামিনের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলে, কি বলেছে ডাক্তার? ফিরেছে, কথা বলতে পারছে না এখনো, সেরে উঠবে দ্রুতই। ভেতরে হেনা ভাবি। বলবে, অনেক ধৈর্য ধরেছো তুমি, আর একটু ধরো। শামিন জামিলের কেবিনে ঢোকে। সারা গায়ে ব্যান্ডেজ জামিলের, মুখে তখনও অক্সিজেন মাস্ক লাগানো। জামিলের দিকে এগিয়ে যায় শামিন। জামিল পিটপিট করে তাকাচ্ছে। শামিন বলে, তোকে তো পুরো মিশরীয় মমিদের মতো লাগছে রে জামিল। চল তোকে পিরামিডের ভেতরে দিয়ে আসি। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ঠোঁট দিয়ে না পারলেও চোখ দিয়ে হাসতে চাইল যেন। ইনায়ার এগিয়ে জামিলের মাথায় রাখে হাত, নরম গলায় বলে, আমার সব ঝামেলা নিজের মাথায় নিতে, এবার সব যন্ত্রণা নিজের শরীরে নিতে তুই ভাই। কিছুক্ষণ পর আবারও বলে ওঠে,
আগেরবার ডাক্তার ভুল বলেছে, এবার বলেছে তোর নাকি ছেলে হবে। মোটর বাইকটা তুই পেয়ে গেলি রে জামিল। জামিল অপলক তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শামিন বলতে থাকে, সুস্থ হ তুই, তোকে আমি আর দলে রাখবো না জামিল। তোকে সিমেন্টের ব্যবসায় বসিয়ে দেবো আমার। বউ বাচ্চা নিয়ে ভালো থাকবি, আর আমার ঝামেলা নিজের কাছে নিতে হবে না ভাই। ইসমামকে দেখে পরি উঠে যাবে বলে দাঁড়িয়ে যায়। ঈশিতা হাতে টান দিয়ে পরীকে বসিয়ে দিয়ে বলে, বারবার দাঁড়িয়ে যাচ্ছিস কেন খেতে খেতে? পরি দ্বিধায় ভুগতে থাকে। ইসমাম ভাইয়া কেমন মানুষ কে জানে, এভাবে কেয়ারটেকারের মেয়েকে নিজেদের খাবার টেবিলে দেখে রিয়্যাক্ট করতেই পারে। ঈশিতাকে বিড়বিড় করে বলে, আমার খাওয়া হয়ে গেছে আপু। ইসমাম এসে টেবিলের ওপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে পানি খায়। ঈশিতা বলে, একে চিনেছিস? কে বলতো? ইসমাম এর পরীর দিকে এক পলক তাকিয়ে বলে, পড়ি, চিনেছি, পোনা চাচার মেয়ে। কথাটি বলে ইসমাম চলে যায়। পরী ফিসফিসিয়ে ঈশিতাকে বলে, তোমার ওই ভাইয়ের কি কোনো অসুখ আছে আপু? কোষ্ঠকাঠিন্যটাই। ঈশিতা চোখ বড় বড় করে পরীর দিকে তাকিয়ে বলল, না তো, কেন বলতো? না মানে মুখটা কেমন করে রাখে, কেমন খিচ মেরে থাকে। ঈশিতা চাপা স্বরে হেসে ফেলে। পরী চুপচাপ খাচ্ছে। ঈশিতা বলে, হতেও পারে, ওকে প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খাইয়ে দেব। ফুলির মা খাবার টেবিল থেকে সব পরিষ্কার করতে করতে বলে, খবর খেয়ে নিস আপা, আজকাল কত বিদেশি পার্টি, কত দান্দা পার্টির খপ্পরে পড়ে। ইসমাম ভাইয়ের সাথে এমন কিছু হয় নাই তো? ঈশিতা ফুলির মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফুলির মা বিড়বিড় করে বলতে থাকে, আমার এক ভাইস্তা ইতালি গেছিল, বেশ ভালো টাকা পয়সা কামাইতেছিল। হঠাৎ হের লগে এই দেশি এক মেয়ে ফেসবুকে পরিচয় হয়। ছবি না দেখা মেয়ের কণ্ঠ শুনিয়াই পিড়িতে মজে গেছিল। টাকা পয়সা প্রচুর উড়াইছে মাইয়াটার পিছে। যখন যখন চাইতো তখন দিয়ে দিত। তারপর একদিন দেখে মাইয়াটার কোনো খোঁজ খবর নাই। এদিকে উলা তো পাগল হইয়া দেশে চলে আইছে মেয়ের খোঁজ নিতে। আইসা বহু কষ্টে খোঁজ খবর নিয়ে দেখে। কি দেখে? মেয়ের চেহারা ভালো না, বয়স বেশি? পরী কথাটি জিজ্ঞেস ফুলের মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফুলের মা বলে, আরে না, তাইলে তো হইতো। গিয়া দেখে ওইটা কোনো মেয়েই ছিল না, ওইটা একটা বেটা ছেলে। পরী শব্দ করে হেসে ফেলে। ফুলের মা ঈশিতার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে দেখে না পা, ইসমাম ভাইয়ার সাথে এমনটা হয় নাই তো আবার? নয়তো হুট করে দেশে আইব কেন? পরী হেসেই যাচ্ছে। ঈশিতা কপাল কুঁচকে ফুলের মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার কাজ করো, আর এভাবে শুদ্ধ আর আঞ্চলিক ভাষা মিশিয়ে কথা বলা বন্ধ করো। ইসমাম শুনলে একটা ধমক খাবে তুমি। ঘরে ঢুকে সোজা আলোর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আলোর চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমার বাবা, কথা বলো। আলো শামিনের হাতের ফোনটার দিকে একবার তাকিয়ে শামিনের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। শামিন আলোর ডান হাত টেনে তুলে হাতে তার ফোনটা রেখে হনহন করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে উঠতে পারেনি। সে শামিনের যাওয়া দেখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো ভিজে ওঠে। স্ক্রিনে তার বাবা আতায়ুর আলমের নাম্বার। ফোনটা কানে ধরে চুপ করে থাকে আলো। আতায়ুর আলম ওপাশ থেকে নরম গলায় ডাকে, আম্মু। আতায়ুর একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে কান্না ভেজা কণ্ঠে বলে, আব্বু। রেহেনা এসে স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে। চেঁচিয়ে বলতে থাকে, মা, মা তুই কেমন আছিস মা? আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। নিজেকে সামলে নিয়ে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আমি খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? কণ্ঠ এমন লাগছে কেন? আমি ভালো নেই, একটুও ভালো নেই। তোকে ওরা মারধর করে না তোমার? আমাকে কেউ কিছু করে না আম্মু, তুমি একটু ঠিক হও, তোমার বুকে ব্যথা হবে তো। তুই সত্যি বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি, আমাকে দেখবে দেখবে তুমি? আলো ফোন কেটে দিয়ে ভিডিও কল করে। রেহেনা ফোনটা রিসিভ করে মেয়ের দিকে তাকিয়ে আছে ভেজা চোখে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, এই দেখো আমার গায়ের শাড়িটা দেখো, কম করে হলেও 1000-5 দাম হবে। আমার গায়ের গয়না দেখো, এগুলো দেখেছো তুমি কখনো?
শামিন ঘরে ঢুকে আলোকে কাঁদতে দেখে। রেহেনা ওদিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো রেহানকে বলতে থাকে, আমি খুব ভালো আছি আম্মু। আজান আয়াত কোথায়? কলেজ যায় তো? বাবাকে বলো নিয়ম করে ঔষধ খেতে। তুমিও তোমার ঔষধগুলো নিয়ম করে নিও। দাদিকে দেখো। রাখছি আম্মু। হুট করে ফোনটা কেটে দিয়ে আলো বিছানায় বসে কাঁদতে থাকে। শরীর ভেঙে কান্না আসছে তার। শামিন এক দৃষ্টিতে আলোকে দেখে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আলো ভেজা চোখ তুলে শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, শান্তি পেয়েছেন তো? অনেক শান্তি হচ্ছে তাই না আপনার মনে? হ্যাঁ হচ্ছে, জামিলের জ্ঞান ফিরেছে তাই শান্তি হচ্ছে। আলো উঠে দাঁড়ায়। জ্ঞান ফিরেছে? বলেননি সত্যিটা। আমার বাবা যে কিছু করেনি সেটা বলেননি। কথা বলতে আরো কিছুদিন সময় লাগবে। কি জানি বলবে। আমার বাবা নির্দোষ সেটাই বলবে। কেউ কাউকে মুখ ঢেকে কুপিয়ে তার পরিচয় কেন দেবে ইয়াসার মির্জা? আমার বাবার নাম ভাঙানো হয়েছে সেটা বুঝতে পারছেন না? নাকি আপনি বিচক্ষণ? এতটুকু বুঝতে পারলেন না? বুদ্ধি খাটিয়ে থানা পুলিশ করে বের করতেন সত্যিটা। তা করেননি কেন? এত কথা আমি বলতে যাচ্ছি না। কথা ছিল জামিলের জ্ঞান ফিরলে তোমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। এত কথা রাখেন আপনি? এত ভালো মানুষ? তাহলে একটা কথা দিন আমায়। জালিমের মুখ থেকে যদি জানতে পারেন লোকগুলো আমার বাবার কেউ না বরং কোনো তৃতীয় পক্ষ ছিল, তাহলে আমাকে ছেড়ে দিবেন আপনি? কথা দিন, পারবেন? আছে দম? শামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে চুপচাপ। তারপর ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শান্তিনীরের দোতলার এই লাইব্রেরিটা এ বাড়িতে ইসমামের সব থেকে প্রিয় জায়গা। বলা যেতে পারে ইসমামের জীবনের বেশ অনেকটা সময় সে এই লাইব্রেরিতে ব্যয় করেছে। লাইব্রেরির ভিতরে ঢুকলে একটা অদ্ভুত প্রশান্তিতে তার মন ছেয়ে যায়। পুরনো বইয়ের গন্ধ ইসমামের বরাবর খুব পছন্দ। আগে লাইব্রেরিতে বিভিন্ন প্রবন্ধ ও গল্পের বই থাকলেও ঈশিতার কল্যাণে পুরো লাইব্রেরিটা হুমায়ুন আহমেদ এবং সমরেশ মজুমদারের উপন্যাসে ভর্তি হয়ে গিয়েছে। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইসমাম এদিক ওদিক তাকায়। ঘরটা খোলা কেন? কিছুক্ষণ আগেও তো লক করে দিয়ে গিয়েছিল। ভেতরে ঢুকে পুরো লাইব্রেরিতে চোখ বুলিয়ে ইসমাম তার প্রিয় শেলফের কাছে যায়। সেখান থেকে আরণ্যক উপন্যাসটা তুলে নেয়। এটা এখন সে নিজের ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে পড়বে। বইটা নিয়ে বের হয়ে দরজাটা লক করবে বলেই হাত বাড়ায় সে। আটকাবেন না প্লিজ, আমি ভেতরে আছি। ইসমাম অবাক চোখে লাইব্রেরি ঘরের ভিতরে তাকিয়ে থাকে। 9 নাম্বার শেলফের পেছন থেকে মাথা বের করে উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে পরি। ইসমাম চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি এখানে কি করছো? পরির ফর্সা মুখটা লাল বানিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, বই নিতে এসেছিলাম, রাতে পড়বো বলে। যখন লাইব্রেরিতে ঢুকলাম তখন সারা শব্দ করলে না কেন? যদি আটকে রেখে চলে যেতাম? পরি ইতস্তত করতে থাকে। ইসমাম প্রায় ধমকের সুরে প্রশ্নটি করেছে পরীকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরি জবাব দেয়, ভেবেছিলাম আপনি রেগে যাবেন আমাকে এখানে দেখলে, তাই চুপ করেছিলাম। ইসমামের উত্তরটা পছন্দ হয় না। এটা কোন ধরনের অদ্ভুত আচরণ? রেগে যাবে ভেবেই চোরের মতো লুকিয়ে থাকবে? এই মেয়ে নাকি আবার ডাক্তারি পড়ে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, বই নিয়ে কেন রাগ করব? বই চুরি করলে রাগ করার কথা। তুমি তো আর বই চুরি করতে আসোনি। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম এতক্ষণে মেয়েটিকে খেয়াল করে। অতিরিক্ত ফর্সা, ঘন কালো চুল, বড় বড় দুটি চোখ, এক কথায় সুন্দরী তরুণী। 4 বছর আগে দেখতে কিশোরী টাইপ ছিল। তখন সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। মাথার 2 লিটার তেল দিয়ে চুল 2 পাশে বেনি করে পোনা চাচার সাথে এ বাড়িতে আসতো। ইসমাম গলা খাকারি দিয়ে বলে, তা ডাক্তারি পড়া মেয়ের হাতে হুমায়ুন আহমেদের উপন্যাস কেন? হুমায়ুন আহমেদ রোমান্টিক থিওরি দিয়ে রোগী সুস্থ করবে? পরি চুপ করে থাকে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই বয়সটাতে বাংলাদেশি মেয়েরা হুমায়ুন আহমেদের এড়িয়ে থাকতে পারে না। কি আশ্চর্য! কথাটি বলে পরীর দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, বই নেওয়া হয়ে গেলে দরজা লক করে যেও, আর যেটা যে স্থানে তুলবে সেটা সে স্থানেই রেখে দেবে, বুঝেছো? আমি বই অগোছালো করে রাখা পছন্দ করি না। পরি মাথা নাড়ায়। ইসমাম চলে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, রামগুরুরের ছানা,
বাড়ির সবাই সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। দোতলার লিভিং রুমের বাতি নিভিয়ে রাখা। আলো একবার দরজা খুলে দেখে ইসমামের ঘরে বাতি জ্বলছে। আলো সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই পিশাচটা এখনো ফেরেনি। বিষয়টা আলোর কাছে খুব স্বস্তির। যতক্ষণ দূরে থাকে এই বন্দিশালার ভিতরেও আলোর নিজেকে খানিকটা মুক্ত স্বাধীন মনে হয়। কিছুক্ষণ বিছানায় বসে থেকে বারান্দায় চলে যায় সে। ইয়াসারের বাড়িতে কোনো এক অদ্ভুত কারণে এই খোলা বারান্দাটাকে আলোর পছন্দ হয়েছে। আলোদের বাড়িতে আলোর ঘরের সেটা এতটা বড় নয়। এই বারান্দাটা বিভিন্ন দেশীয় ফুলের গাছে সজ্জিত। আলো ডান পাশে তাকিয়ে দেখতে পায় তার শোকাতে দেওয়া শাড়িটা এখনো বারান্দায় দড়িতে ঝুলছে। আলোর দাদি দেখতে পেলে এতক্ষণে আলোকে 10টা ধমক দিয়ে মাথায় গাঁটটা মারতে বলতো। আলো শাড়িটা তুলে নিয়ে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। বাড়ির পিছন দিক থেকে ধূপধাপ শব্দ আসছে। মনে হচ্ছে মাটিতে গর্ত খোঁড়ার জন্য কোদাল চালানো হচ্ছে। শাড়িটা পুনরায় দড়িতে রেখে ধীর পায়ে হেঁটে রেলিং ঘেঁষে দাঁড়ায় সে। নিচু হয়ে তাকাতেই চমকে ওঠে। স্বামী নিয়াসার মির্জা টর্চ হাতে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে পোনা চাচা বলে লোকটা। আর একটা অচেনা লোক মাটি খুঁড়তে ব্যস্ত। পাশেই একটা বস্তা মুখ বন্ধ করে রাখা। গর্তটার দিকে তাকাতেই আলো হতভম্ব হয়ে যায়। এত বড় গর্ত দিয়ে কি হবে? আর ওই বস্তায় কি আছে? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর 2 মিনিট সময় নিয়ে কিছু একটা ভাবে। তার চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে ঘরে ছিটকিনি খুলে নিচে নামে। ফুপির মা আর সীতারা তখনও জেগে। তারপর দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে, আরে বড় ভাবি, দৌড়াইয়া কই যান? আলোকে দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে। আলো দৌড়ে সদর দরজার দিকে যায়। সীতারা ঘাবড়ে গিয়ে বলে, পালাচ্ছে নাকি? দরজা খুলে আলো সোজা বাড়ির পিছনের দিকটায় যায়। কি করছেন এখানে আপনারা? আলোর কণ্ঠস্বর শুনে স্বামীন ঘুরে তাকায়। তার চোখে মুখে হতভম্ব ভাব। পোনা চাচাও অবাক হয়ে যায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইয়াসারের দিকে তাকিয়ে। ইয়াসার কপাল কুঁচকে ফেলে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে এসেছো কেন? বস্তায় কি আছে? তেজি কণ্ঠে জানতে চায় আলো। স্বামীন একবার বস্তার দিকে তাকিয়ে আলোর চোখের দিকে তাকায়। তারপর বলে, তোমার কাজ কি জেনে? ভেতরে যাও আলো। কার লাশ বস্তায়? কোন মায়ের কোল খালি করেছেন আপনি? কোদাল হাতে নিয়ে অচেনা লোকটা মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। পোনা চাচা মিনমিন করে বলে, ভেতরে যাও বৌমা, ইয়াসার বাবা রেগে যাচ্ছে। আলো পোনার দিকে তাকিয়ে নরম গলায় বলে, চাচা আপনিও? আপনাকে আমি সহজ সরল লোক ভেবেছিলাম, শেষমেশ আপনিও টাকার জন্য এই অমানুষটার সাথ দিচ্ছেন। বৌমা কি বলছো এসব তুমি? স্বামীন পোনাকে থামিয়ে দিয়ে আলোকে বলে, ভালোই বলছি, ভেতরে যাও আলো। পাড়া প্রতিবেশী জেগে যাবে। এত জোরে চেঁচিও না, সিন ক্রিয়েট করিও না। জেগে যাক, সবাই দেখুক এখানে কি হচ্ছে, আপনার আসল রূপটা দেখুক। চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে সেখানে। ইসমাম, ইলহাম, ঈশিতা, ঋতু, ফুলির মা, সীতারা, পরি, ইহান সবাই এসেছে। স্বামী নিয়াসার দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্য হইও না আলো আমার, তুমি ঘরে যাও। বস্তায় কি আছে? আলো ইয়াসারের চোখে চোখ রেখে প্রশ্ন করে। স্বামীন ইয়াসার কয়েক মুহূর্ত আলোর থেকে তাকিয়ে থেকে পোনা চাচার দিকে তাকায়। পোনা চাচা গিয়ে বস্তার মুখ খুলে সবটা ঢেলে দেয় মাটিতে। আলো হা হয়ে সেদিকে তাকিয়ে থাকে। বস্তায় শুকনো পাতা এবং কচুরি পান্না ছিল। আলো পোনার মুখের দিকে তাকায়। পোনা নিচু স্বরে বলে, গাছের জন্য কম্পোস্ট বানানোর স্থান প্রস্তুত করছিলাম বৌমা। আলো মাথা ঘুরিয়ে চোখ তুলে ধীরে ধীরে স্বামীন ইয়াসারের দিকে তাকায়। স্বামীন কটমট দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে তার হাত সে মুষ্টিবদ্ধ করে রেখেছে। আলো একটা ঢোক গিলে ফেলে। মনে মনে বলে ওঠে, সিংহের নাকি সুরসুরি দিয়েছিস আলো, আজ তোর খবর আছে। ইসমাম আলোর দিকে তাকিয়ে স্বামীনকে বলে ওঠে, কি হচ্ছে এখানে ভাইয়া? কোনো সমস্যা? স্বামীন ইসমামের কথার উত্তর না দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, বেশি করতে আমি নিষেধ করেছি আলো। ঘরে চলো, আজ তোমাকে এমন শিক্ষা দেবো তুমি আজীবন মনে রাখবে। ফটকা চালাক মেয়ে।
দরজা লক করে শামিন আলোর দিকে তাকায়। তাকে দেখে আলোর হঠাৎ খুব ভয় হচ্ছে। এতটা ক্ষেপে যেতে ইয়াসারকে সে কখনো দেখেনি। আলো প্রথম দিন থেকে ইয়াসারকে যত অপমান করেছে, গায়ে থুতু মেরেছে, গায়ে হাত তুলেছে, ইয়াসার কখনো মেজাজ দেখায়নি। ঠান্ডা মাথায় আলোকে বরদাস্ত করে গিয়েছে। কিন্তু আজ শামিন ইয়াসার যেন অন্য রূপ ধারণ করেছে। আলো একটা ঢোক গিলে ফেলে, কণ্ঠে তেজ ফিরিয়ে এনে বলে, ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? শুনুন ইয়াসার মির্জা, আমি আপনাকে ভয় পাই না। আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে এলে ঠ্যাং খোড়া করে দেব আপনার। ইয়াসার দাঁত কিরমির করে আলোর দিকে এগিয়ে যায়। আচ্ছা, তাই নাকি? আলো ভয় পেয়ে গেলেও টান টান হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসার আরেকটু এগিয়ে গিয়ে আলোর হাতের কবজি ধরে দাঁত খিচিয়ে বলে, বাড়াবাড়ি করতে নিষেধ করেছি না আলো? বেশি বোঝো তুমি। আজ তোমার এই হাল তোমার বেশি বোঝার কারণে। তা কি তুমি জানো কেন আমায় চড় মেরেছিলে সেদিন? আলো ইয়াসারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গায়ের সমস্ত শক্তি খরচ করে। ইয়াসার তার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলে, কই তোমার অর্জন কোথায়? একটা স্টেপ দেখাও তো, দেখি কেমন কারাতে জানো তুমি। আলো 2 মিনিট কলাকাটা মুরগির মতো ছটফট করে নিস্তেজে হয়ে পড়ে। রাত 10টার সময় মানুষ কম্পোস্ট বানাতে চায়? আমার জায়গায় অন্য কেউ হলে সেটাই ভাবতো, যেটা আমি ভেবে ফেলেছি। সেজন্য আমাকে খুনি বানিয়ে দেবে? কেন, ভুল বললাম কোথায়? আমার ভাইদের মেরে বড় ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে কিংবা মিউনিসিপ্যালিটির ড্রেনে ফেলে দিয়ে আসবেন, বলবেন নি এমন কথা? শামিন থতমত খেয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মিনমিন করে বলে, ভয় দেখিয়েছে শুধু, করতাম না কিছু। খুন খারাপই কখনো করিনি। রাত 10টার সময় কম্পোস্ট কে বানাবে পাগল ছাড়া? আমি রাত 3টার সময় বানাবো, তাতে তোমার কি? গোয়েন্দা বাপের গোয়েন্দা গুণ না? কণ্ঠে তেজ নিয়ে বলে উঠল শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আবারও আগের মূর্তি ধারণ করে বলে, আর যদি কখনো দেখি আমি বেশি লম্ফ ঝম্প করছো, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আরো আজ কিছু বললাম না, চেয়েছিলাম শাস্তি দিতে, দিলাম না। মেয়ে মানুষ, দুর্বল প্রজাতি, তাই। কি করতেন? গায়ের জোর দেখাতেন? আপনার মতো কাপুরুষেরা আর কি বা পারে? সব পারিবারিক শিক্ষা। নিজের মা চাচিকে দেখেছেন আজীবন বাবা চাচার পায়ের তলায় পিষ্ট হতে, সেটাই শিখেছেন। আপনার মতো পুরুষেরা ওই কথিত পুরুষ ধর্মের অনুসারী পূজারী। আচ্ছা, আর তোমার বাবা কি করতো? তোমার মাকে মাথায় উঠিয়ে নাচতো সারাদিন? ঠান্ডা গলায় বলে ইয়াসার। আলো কিছুক্ষণ চুপ করে ইয়াসারের চোখে চোখ রেখে বলে, আমার বাবাকে দেখেছি সারা জীবন আমার মাকে বুকে রেখেছে, না মাথায় না পায়ের তলায়। একজন স্ত্রীর স্থান তার স্বামীর বুকে। আলোর এই একটা কথায় কি ছিল শামিন জানে না, কিন্তু এই কথাটিতে শামিন থমকে গিয়েছিল। স্বামী স্ত্রীর সম্পর্কের সমীকরণের পাঠের হাতেখড়ি হলো শামিনের। সেটা টের পেল না কেউই। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো বলতে থাকে, অবশ্য আপনি এসব বুঝবেন কি করে? আপনার বাবা আপনার সামনে কখনো আপনার মাকে বলেছে ভালোবাসি? শামিন রোবটের মতো মাথা নাড়িয়ে বলে, না। যেন সে আলোর হাতের চাবি দেওয়া পুতুল হয়ে গিয়েছে। আলো বলে, কিন্তু অসংখ্যবার আপনার সামনেই আপনার মাকে ধমকেছে, তাই তো? সেই জন্যই তো শুধু শিখেছেন স্ত্রী ধমকের জিনিস, তুচ্ছ। কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে শামিন হঠাৎ করে নরম গলায় বলে ওঠে, বেশি চেঁচিয়ে কথা বলবে না। আর পাড়ার প্রতিবেশী ভয়ঙ্কর লেভেলের কুচুটে উল্টাপাল্টা কথা বানাতে ছাড়বে না। আমি সেটা বরদাস্ত করব না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি কোনো জোর খাটাবো না। দুর্বল জাতি তোমরা, জোর খাটানোর প্রয়োজনও নেই। আজ যে শাস্তি তোমায় দিতে চেয়েছিলাম সেটা হলো তোমার মুখে স্কচ টেপ লাগিয়ে রাখতাম। ইলহাম চোখ তুলে তার পিএস সিফাতের দিকে তাকায়। তারপর হাতের ফাইলটা দেখতে দেখতে বলে, ইহান এসেছে সাথে, পাঠিয়ে দাও। ইলহাম হাতের ফাইলটা বন্ধ করে দাঁড়িয়ে যায়। জুই কেবিনের পর্দা সরিয়ে ভিতরে ঢোকে। সিফাত চলে যায়। ইলহাম জুইয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে বেগুনি রঙের পাতলা জর্জেটের শাড়ি, বড় গলার ব্লাউজ, ঠোঁটে কড়া করে লিপস্টিক। ইলহাম গম্ভীর কণ্ঠে বলে, এভাবে সেজে অফিসে এসেছো কেন? জুই একটা অনর্থক হাসি হেসে ইলহামের সামনের চেয়ারে বসতে বসতে বলে, প্লিজ ইলহাম, এসব তোমার ওই হাড় হাবাতে বউয়ের সাথে করো।
আমার সাথে নয়। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। আমার যেভাবে ইচ্ছা সেভাবেই সাজবো। ইলহাম হেসে গদগদ হয়ে বলে, ওকে ওকে, রাগ করো না। আসলে তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখলে আমার হিংসা হয়। কেন বোঝো না এটা? জুই ইলহামের দিকে তন্ন ঝুঁকে বলে, এসব কথার আর ছিঁড়ে ভিজবে না ইলহাম। আসল কথা বলো, বিয়েটা কবে করছো আমায়? কেন তোমার ওই বউকে ঘাড় ধরে বের করে দিচ্ছ না? তোমার বড় ভাইকে কেন এত ভয় পাচ্ছ? ইলহাম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ভাইয়াকে ভয় পাচ্ছি না জুই, ইহানের কথা ভাবছি। মা ছাড়া কিছুই বোঝে না ও। আর একটু বড় হোক, তারপর না হয়। জুই ইলহামের কথা শুনেই কপাল কুঁচকে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, আর 1 বছর সময় দিলাম, তারপর যদি ওকে না তাড়িয়ে দাও না, তাহলে আমাকে তুমি হারিয়ে ফেলবে ইলহাম। ভাবি, ঈশিতার ডাকে ঋতু শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশিতা এসে ঋতুর কাঁধে হাত রেখে চিন্তিত হয়ে বলে, কাঁদছো কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? ঋতু কান্না ভেজা কণ্ঠে বলে, ওই মেয়েটা আবার তোমার ভাইয়ের অফিসে এসেছে আপু। ঈশিতা রেগে গিয়ে বলে, আমি বারবার বলি চলো, বড় ভাইয়াকে বলি চলো, তুমি কেন আমার কথা শুনছো না? ভাইয়া ওনাকে শাস্তি হিসাবে ব্যবসা থেকে দূর করে দিবে আপু। আপনি ওনার ভোগান্তি চাচ্ছেন না। তাহলে মরো, তুমি মরে যাও। আলোর কণ্ঠ শুনে ঋতু আর ঈশিতা চমকে ওঠে। আলো তাদের দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ মুছে ওদিকে মাথা ঘুরিয়ে নেয়। আলো কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, এই যে তুমি এদিকে তাকাও, এই বাড়ির লক্ষ্মী মেজো বৌমা, তাকাও বলছি। ঋতু ধীরে ধীরে তাকায় আলোর দিকে। আলো বলে, তুমি একটা জড় বস্তু, একটা অবজেক্ট, তুমি, তোমার মরে যাওয়া উচিত। ঈশিতা আলোকে বলে, এভাবে কথা বলবে না আলো, ভাবি এমনিতেই কষ্ট পাচ্ছে। আলো ঈশিতাকে উপেক্ষা করে বলে, কেন ওকে লাথি মেরে চলে যাচ্ছ না এখনো? তোমাকে কি আমার মতো জিম্মি করে রেখেছে? রাখিনি। তাহলে কেন একটা চরিত্রহীনের মায়ায় আটকে আছো? কবুল বলেছো বলে? ওর বাচ্চা পেটে ধরেছো বলে? হ্যাঁ তাই তাই। ডুকরে কেঁদে ওঠে ঋতু। আলো কণ্ঠে তেজ নিয়ে বলে, তোমাদের মতো অবজেক্টদের মরে যাওয়াই উচিত। ঋতু কাঁদতে কাঁদতে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু ছুটে যায়। আলো দাঁড়িয়ে আছে। ইসমাম পেছন থেকে বলে, এখানে কি নারী মুক্তির আন্দোলন চলছে? আলো ঘুরে পেছনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। ইসমাম আলোর দিকে এগিয়ে যায়, নিচু স্বরে বলে, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আদ্রিতা। বেগম রোকেয়ার থেকে কোনো অংশে কম না তুমি। আর আমি তোমাকে যত দেখছি তত আমার মেজাজ খারাপ হচ্ছে। ঋতুর চেয়েও বড় জড়বস্তু তুমি, একটা ক্রিমিনাল ভাইয়ের হনুমান তুমি। ইসমাম চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দ্রুত পায়ে হেঁটে স্বামীনের ঘরে চলে যায়। ইসমাম ঠায় দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে ওঠে, বারবার বলেছি এইসবে জড়িও না, কিন্তু না, তোমার তো সাহসিকতা দেখাতে হবে। তোমার আর ভাইয়ার সংঘাতে আমার অনুভূতিকে জলাঞ্জলি দিতে হলো অদ্রিতা। গাড়ি থেকে নেমে ইমতিয়াজ মির্জা শান্তি নীরের অন্দর মহলে প্রবেশ করে। রিয়াজ গাড়ি থেকে তার ব্যাগ নামিয়ে লিভিং রুমে রেখে চলে যায়। গায়ের ব্লেজার খুলে একটা ডিভানের উপর রেখে ইহানকে ডাকতে থাকে। রান্নাঘর থেকে ঋতু বের হয়ে অবাক চোখে তাকায়। বাবা আপনি, আপনার তো সামনের সপ্তাহে আসার কথা ছিল। কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আর বসে থেকে কি করতাম। ইনান দাদুর কথা খুব মনে পড়ছিল। সে কোথায়? তার ফুপির কাছে। ঋতু আমতা আমতা করে জবাব দেয়। সে আসলে চিন্তায় পড়ে গিয়েছে। স্বামী নিয়াসার বাড়িতে নেই। এই অবস্থায় তার শ্বশুর যদি আলোকে দেখে তাহলে ঋতু কি বলবে? সিঁড়ি বেয়ে ইসমাম নিচে নেমে দাঁড়িয়ে পড়ে। ইমতিয়াজ মির্জা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইসমামের দিকে। ইসমাম কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, কেমন আছেন বাবা? ভালো। তুমি হঠাৎ কি মনে করে? আমি তো ভেবেছিলাম একেবারে আমার জানাজায় এসে উপস্থিত হবে। ইসমাম এগিয়ে গিয়ে বাবার সাথে সৌজন্যমূলক কোলাকুলি করে নিচু স্বরে বলে, কাজ ছিল কিছু। ও আচ্ছা আচ্ছা, আমাদের জন্য আসনি তাহলে? ইসমাম কিছু বলে না। ইমতিয়াজ স্বাভাবিক গলায় বলে, এসেছো যখন নিজের ব্যাগটা বুঝি নিয়াও।
আর তার সাথে নিজের দায়িত্বটাও। সিঁড়ি বেয়ে আলো নিচে নেমে আসে। ঋতু মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে, এরই ঠিক এই মুহূর্তে নিচে নামার ছিল। ইয়া মাবুদ, আমি এখন কি করব? ইমতিয়াজ মির্জা অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো নেমে দাঁড়িয়ে পড়ে লিভিং রুমে। ঋতু একবার আলো আর একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকায়। ইমতিয়াজ মির্জা আলোর দিকে তাকিয়ে থমকে ওঠে। এই মেয়ে এখানে কি তোমার? ও এখন এই বাড়ির লোক বাবা, তোমার বড় ছেলের বউ। স্বামী নিয়াসারের কণ্ঠ শুনে ইমতিয়াজ মির্জা সদর দরজার দিকে তাকায়। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বাবার দিকে তাকিয়ে আছে শামিন। এয়ারপোর্টে নেমেই ইমতিয়াজ বড় ছেলেকে ফোন করেছিল। শামিন তাই ছুটে এসেছে যাতে আলোকে নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়। বড় ছেলের বউ মানে? মানে আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। আলো স্বামী নিয়াসারের দিকে তাকিয়ে তার বাবার দিকে তাকায়। সে মনে মনে খুব চাচ্ছে এখন বাবা ছেলেতে যুদ্ধ লেগে গেছে। ইমতিয়াজ মির্জা ছেলের দিকে হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তোমার সাথে মজা করতে আমি আতাউল আলমের মেয়েকে বাড়িতে এনে শাড়ি চুড়ি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে রাখবো বাবা? কোন সাহসে তুমি এই কাজটা করলে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? শেষে ওই আতাউর আলমের মেয়েকে, যে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করেছিল, এই মেয়েটা তোমাকে চর মেরেছিল ভরা জনসভা, সেটা তুমি ভুলে গেলে? শামিন বাবার কথায় উত্তর না দিয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে, তোমার শ্বশুর, সালাম দাও। আলো একবার শামিন একবার ইমতিয়াজ দেখে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। শামিন কোনো এক অজানা কারণে হেসে ফেলে। সে আসলে আগে থেকেই জানতো আলো ঠিক এই কাজটাই করবে। ইমতিয়াজ মির্জা বলে, কি ঐক্যদ্য এই মেয়ের! এটা তুই কি করলি বেটা? তাও আমাকে না জানিয়ে। গদি সেরেছি দেখে দান দিচ্ছিস না দেখছি। কেন করেছিস এই মেয়েকে বিয়ে তুই বল? ভালো লেগেছিল। শামিন বাবাকে আসল কথাটা বলে না। ইসমাম ভাইয়ের কথা শুনে ভাইয়ের মুখের দিকে তাকায়। শামিন বলতে থাকে, মেয়েটা একটু আলাদা তাই ভালো লেগেছিল। আমি সংসার করতে পারলে তোমার অসুবিধা হবার কথা না বাবা। আমি যে বিয়ে করি সেটা তুমিও চাইতে। তাই বলে আতাউরের মেয়েকে? শামিন এক রহস্যময় হাসি দিয়ে বলে, হ্যাঁ, আতাউরের মেয়ে অদ্রিতা আলোকে। বাসার পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে আছে। ইমতিয়াজ মির্জা ছেলের উপর প্রচণ্ড অভিমান করে নিজের ঘরে বসে আছেন। ইহানকে ছাড়া কাউকে সে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না। শামিন স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া দাওয়া করে দোতলায় উঠে গিয়েছে, যেন কিছুই হয়নি। ডাইনিং রুমে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ায়। ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, আসছি আপু। সামনের সপ্তাহে আসবি, বারবার ফোন দিতে আমার ভালো লাগে না। পরে মাথা নাড়ায়, ঠিকই, কিন্তু মনে মনে বলে, তোমার ওই রামগরুরের ছানা ভাইটা যতদিন আছে আমি এখানে আর আসছি না। পরে চলে গেলে ইসমাম বলে, মেয়েটার কি কোনো সমস্যা আছে? কেন বলতো? মন অ্যাবনর্মাল চলা করে অদ্ভুতভাবে। সামান্য কথা বললেই লাফিয়ে ওঠে। অতিরিক্ত ন্যাকা মনে হয় না তোর? ও কি পোনা চাচার ইম্যাচিওর বেবি ছিল? ঈশিতা ভ্রু কুঁচকে তাকায়। গম্ভীর কণ্ঠে ইসমামকে বলে, বিদেশে থেকে থেকে খ্যাপা মেয়েদের দেখে দেখে পরীর মতো মিষ্টি নম্র ভদ্র মেয়েকে ন্যাকা লাগবেই, স্বাভাবিক। ইসমাম ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এত ক্ষেপে যাচ্ছিস কেন? আচ্ছা, ন্যাকা শব্দটা আমি ফিরিয়ে নিলাম। পরি হচ্ছে খাঁটি বাঙালি নারী, হয়েছে? ঈশিতা কোনো কথা বলে না, নাক চোখ কুঁচকে খেতে থাকে। এ বাড়ির একটা ছেলেও একটু ভদ্র সভ্য হলো না, এটাই তার আফসোস। শামিন খেয়াল করেছে সকাল থেকে আলোর মুখটা অস্বাভাবিক অন্ধকার হয়ে আছে। খেতে পর্যন্ত যায়নি নিচে। পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে জামা বদলে বেরিয়ে আসে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম মাখতে মাখতে আবারও আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বিছানায় বসে আছে। গাড়ির চাবি আর সানগ্লাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শামিন। আলো দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে চায়। ইহানকে স্কুলের জন্য বিদায় জানতে পড়ছের নিচে এসে দাঁড়ায় ঋতু। পোনা চাচা ইহানকে স্কুলে আনা নেওয়া করে। ঋতুকে দাঁড়িয়ে থাকতে দেখে শামিন বলে, একটা কাজ করে দেবে ঋতু? কি কাজ ভাইয়া? অবাক হয়ে তাকিয়ে আছে ঋতু। ভাবি আসবো?
ঋতুর কণ্ঠস্বর শুনে আলো নড়ে চড়ে বসে, গম্ভীর কণ্ঠে বলে, এটা আমার ঘর না, এত পারমিশন নেওয়ার কিছু নেই। ঋতু ভেতরে ঢোকে, আলোর দিকে তাকিয়ে বলে, কাঁদছিলেন নাকি ভাবি? কিছু বলার থাকলে বলে বিদায় হও, এই বাড়ির লক্ষ্মী মেজো বৌমা। ঋতু এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসে, আলোর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি কোনো কারণে কষ্টে আছেন? আলো ঋতুর দিকে তাকিয়ে বলে, জোর করে তুলে এনে বিয়ে করেছে তোমার ভাসুর। প্রতিটা দিন কতটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছি আমি, আর তুমি আমাকে এই প্রশ্ন করছো? না, আমি আনন্দে আছি, এত আনন্দে আছি যে আনন্দে তোমাদের সবাইকে খুন করতে ইচ্ছে হচ্ছে। ঠিক সেটা না ভাবি, বলতে চাইছি শারীরিক কোনো সমস্যা? ডাক্তার ডাকবো কি না? আলো চুপ করে বসে থাকে, ঋতু বলতে থাকে, শারীরিক সমস্যার কথা আমার কাছে শেয়ার করতে পারবেন ভাবি, আমি তো আপনার বোনেরই মতো। কয়েক মুহূর্ত পরে আলো বলে ওঠে, ভাই দুটোর আজ জন্মদিন, প্রত্যেক বছর এই দিনে আমি কত কিছু করি ওদের নিয়ে, আজ দেখো মুখটাও দেখতে পারছি না আমি আমার ভাইদের। এতটুকু বলে আলো থেমে যায়। কাদের এসব বলছে সে? এদের বলে কি লাভ? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজ বউবাজার এলাকার ফ্লাইওভার নির্মাণ প্রকল্প নিয়ে মিটিং বসেছে। শহরের নবনির্বাচিত মেয়র স্বামী নিয়াসার মির্জা কাগজপত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। পাশ থেকে চা নিতে আসা 50 ঊর্ধ্ব এক মুরব্বি সালাম দিয়ে বলে, ভালো আছেন মির্জা সাহেব? শামীন কাগজ থেকে চোখ সরিয়ে লোকটাকে দেখে, চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি? আল্লাহ তাআলা যেরকম রেখেছে আপনাদের দোয়ায় ভালো আছে। শামীন কাগজগুলো একজন প্ল্যানিং অফিসারের হাতে দিতে দিতে বলে, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন চাচা? আমি তো আপনার ছেলের বয়সী। লোকটা খুশি হয় শামীনের কথায়, কিন্তু বলে, তুমি কত বড় একজন মানুষ, নগর পিতা আমাদের। শামীন ভ্রু কুঁচকে ফেলে, তারপর শুকনো একটা হাসি দিয়ে বলে, আমি শুধু সেবক চাচা, এসব কথা বলবেন না, এগুলো বলা ঠিক না। রাহাত কোথা থেকে এসে শামীনকে বলে, ভাই সাইডে চলেন, একটু কথা আছে। শামীন অবাক হয়ে রাস্তার পাশে গিয়ে বলে, কি? লিজের কাগজ দিয়ে ঝামেলা চলছে, ভুইয়ার দল। লিজের মেয়াদ শেষ, কিন্তু দখল ছাড়ছে না। শামীন কিছুক্ষণ চুপ থেকে বলে, জাস্ট কটা দিন অপেক্ষা কর, ওদের ইচ্ছে মতো উঠতে দে, আমি দেখব বিষয়টা। রনি এসে বলে, ভাই কি কাজ বলেন, কি করতে হবে? একটু বয়েজ কলেজে যা। রনি হাঁ হয়ে শামীনের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর রাগ দেখিয়ে বলে, ভাই এর জন্য কিন্তু আমাকে আলাদা বেতন দিতে হবে বলে দিলাম। আপনার ওই দুদু ভাতু শ্যালক দুটোকে দেখভাল করা চারটিখানি কথা না। শামীন রনির কথায় হেসে বলে। ফুলির মা একবার আলোর দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়, তারপর কিছুক্ষণ যেতেই বলে ওঠে, বিয়ের সময় ফুলির বাপটারেও আমার পছন্দ ছিল না ভাবি। বাপ মা এক প্রকার জোর করে বিয়ে দিছিল। প্রথম প্রথম আমিও আপনার মতো স্বামীর কাছে ঘেঁষতে দিতাম না, পরে কেমনে কেমনে জানি মায়ে পড়ে গেলাম মানুষটার। আপনিও পড়বেন দেখেন ভাইজান, আমার লাখে। আলো চোখ রাঙিয়ে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে, ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার যাও। ফুলির মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বিড়বিড় করে বলতে থাকে, এই শহরে কত বড় বড় লোক তাদের মেয়ে বড় ভাইজানের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠাইতো। আমাদের বড় ভাইজান রে হেলা ফেলা ভাবনের দরকার নাই। আলো উঠে দাঁড়িয়ে ফুলির মাকে একটা কঠিন কথা বলতে যাবে, অমনি নিচতলা থেকে কেউ ডেকে ওঠে, আপু। আলো থমকে যায়, এক পলক ফুলির মায়ের দিকে তাকায়। ফুলির মা কিছু বুঝতে পারছে না। নিচে কেউ আবারও ডেকে ওঠে, আপু। আলো কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে থেকে ছুটে ঘর থেকে বের হয়। না, সে ভুল শোনেনি। আজান আয়াতি ডাকছে তাকে,
কিছু ভুল শোনেনি সে। দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে আলো। মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে নিচে তাকায়। আজান আয়াত লিভিং রুমে দাঁড়িয়ে আছে। আলো ছুটতে ছুটতে নিচে নামতে থাকে। স্বামী নিয়াসার সিঁড়ির কাঁচটাতে দাঁড়িয়ে আছে। আলো দ্রুত পায়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। স্বামীন তাকে ধরে ফেলে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এক পলক স্বামীন ইয়াসারের দিকে তাকিয়ে সে কপাল কুঁচকে ফেলে। ইয়াসারের হাত সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। আজান আয়াত বোনের দিকে ছুটে আসে। দুহাতে নিজের ভাই দুটোকে আগলে নিয়ে আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্ত 3 ভাই বোন চুপ করে থাকে। স্বামীন ওদের দিকে তাকিয়ে দেখতে থাকে ওদেরকে। নীরবতা ভেঙে আলো বলে ওঠে, তোরা তোরা এখানে কিভাবে? আজান আয়াত চুপ করে স্বামীনের দিকে ভীত চোখে তাকায়। এর মধ্যে একটা লোক এসে বেশ বড় সাইজের একটা বক্স রেখে চলে যায়। আলো আজান আয়াতের দৃষ্টি অনুসরণ করে স্বামীনের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর আজান আয়াতের দিকে ঘুরে বলে, কি করেছে ওই লোকটা তোদের সাথে? মেরেছে তোদের? ভয় দেখিয়েছে? কি করেছে বল? আজান আয়াত কিছু বলার আগেই স্বামীন ঠান্ডা গলায় জবাব দেয়, ওসব কিছু করিনি, শুধু কলেজের সামনে থেকে ধরে এনেছি। আলো হতভম্ব হয়ে স্বামীনের দিকে ফিরে তাকায়। রাগী গলায় বলে, ধরে এনেছে মানে? কেন ধরে এনেছে? গুন্ডা কোথাকার ক্রিমিনাল। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, যা বাবা, সকাল থেকে তো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছিলে, ভাইদের দেখতে পাচ্ছ না বলে এ নিয়ে উপকার করলাম, তাতেও আমি গুন্ডা? ইয়ে তো না ইনসাফি। আলো স্বামীনের দিকে তেড়ে যায়। সেই জন্য ওদের তুলে আনবেন, সবকিছু গায়ের জোর করবেন, ক্ষমতার জোরে? তুলে আনিনি, কলেজের গেটের কাছে আমার লোক দাঁড়িয়েছিল। ওরা বের হতেই ওদেরকে জিজ্ঞেস করা হয় ওরা তোমাকে দেখতে চায় কিনা। ওরা হ্যাঁ বলেছে, তারপর নিয়ে এসেছে ওদের। জিজ্ঞেস করো। আলো আজান আয়াতের দিকে তাকায়। আয়াত বলে, আলো ভাইয়ের গায়ে দুমদাম কিল খুশি মারতে মারতে বলে, সেই জন্য গুন্ডাদের সাথে চলে আসবি? তোদের বুদ্ধি হবে না? ওরা কি করেছিল মনে নেই? যদি তোদের মেরে দিত, যদি ইয়াবা ভরে দিত ব্যাগে, জানিস না ওরা কত ভয়ঙ্কর? জানিস না? স্বামীন আলোকে কয়েক মুহূর্ত দেখে কণ্ঠস্বর গম্ভীর করে বলে ওঠে, ওদেরকে জিজ্ঞেস করো। ব্যাস, নাটক অনেক হয়েছে, এসব এখন বন্ধ। ভাইদের নিয়ে কেক কাটো আর হ্যাপি বার্থডে খতম করো। ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, নয়তো তোমার বাবা স্ট্রোক করবে। স্বামীন বক্স খুলে একটা বিশাল সাইজের কেক বের করে একটা টেবিলের ওপর রাখে। একে একে বাড়ির সবাই লিভিং রুমে চলে এসে ওদের দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীন আলোর হাতে ক্যান্ডেল ধরিয়ে দিয়ে বলে, নাও এটা। আলো স্বামীনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হাতের ক্যান্ডেলটা ছুঁড়ে ফেলে দেয় সে। আজান এসে আলোর হাত ধরে নরম গলায় বলে, থাক না আপু, চলো কেক কাটি, এখন সুযোগ, যদি আর কখনো না পাই। আলো ভাইয়ের শুকনো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, চল। 3 ভাই বোন মিলে কেক কাটছে। স্বামীন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ভাইদের কেক খাইয়ে দিয়ে তাদের কপালে গভীর চুম্বন এঁকে দেয় আলো। চোখ ছলছল করছে তার, ঠোঁট কাঁপছে। কিছুক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর নিরাপত্তা ভেঙে আলো স্বামীনের দিকে কঠিন দৃষ্টি দিয়ে তাকায়। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে ওঠে, ওদেরকে সেফলি বাড়ি পৌঁছে দিবেন ভদ্রতার সাথে, আর কোনো গুন্ডামি নয় ইয়াসার মির্জা। রাতের খাবার খেতে আলো নিচে যায়নি। সীতারা স্বামীনের কথায় আলোর ঘরে দিয়ে গিয়েছে খাবার টেবিলে ইমতিয়াজ মির্জা খেতে বসেছেন ছেলেদের নিয়ে। খেতে খেতে বড় ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চাচ্ছ কি আসলে তুমি? এত বড় একটা অঘটন ঘটিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারছো না। শত্রুর মেয়ের সাথে আর যাই হোক সংসার হয় না, এতটুকু বোঝার ক্ষমতা নেই তোমার? স্বামীন চুপচাপ খাচ্ছে। বাবার কথার উত্তর দিতে ইচ্ছুক নয় সে। ইমতিয়াজ নিজের ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত ধুয়ে উঠে পড়ে। এখন বলে তো লাভ নেই, এসব তো তারই ভুল। নিজের হাতে ছেলেগুলোকে জেদি আর বেপরোয়া তৈরি করেছে। এখন কার কাছে অভিযোগ জানাবে সে? অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরায়। কিছু সময় ভাইদের কাছে পেয়েছিল সে, তাতে কি আর মন ভরে? মনটা কেমন অশান্ত হয়ে আছে।
ইচ্ছে করছে ওই লোকটাকে খুন করে এখান থেকে পালিয়ে যেতে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় আলো। করবে না, কখনোই করবে না ক্ষমা ওই পিশাচটাকে, কখনোই না। কিছু সময় যেতেই আলোর কেমন অদ্ভুত ঠেকে। শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে, মাথা ঘুরিয়ে ডান পাশে ফিরে তাকায় সে। আজ বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছিল কিছুক্ষণ। খোলা বারান্দাটা শুকনো পাতায় ভর্তি হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়নি। আলো মেঝের দিকে তাকায়, পাতাগুলো অমন নড়ছে কেন? বেশ অবাক হয় আলো। খানিকটা ঝুঁকে তাকাতেই শিউরে ওঠে সে, বিকট শব্দে চেঁচিয়ে ওঠে, সাপ! শামিন ঘরেই ছিল। আলোর চিৎকার ছুটে যায় বারান্দায়। আলোর ফ্যাকাশে মুখটা দেখে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। আলো উন্মাদের মতো ছুটতে ছুটতে এসে শামিনের বুকে হুমড়ি খেয়ে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় শামিনের চোখ দুটি রসগোল্লা সাইজের মতো বড় হয়ে যায়। আলো আতঙ্কে এতটাই জমে গিয়েছে যে সে খেয়াল করেনি সে কাকে আঁকড়ে ধরে রেখেছে। কয়েক মুহূর্ত কেটে যায়। শামিন আলোর মাথার দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে ওঠে, একটা সাপের ভয়ে ফেরাউনের বুকে আশ্রয় নিয়ে আসিয়া। আলো নিজেকে গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায়। শামিন এক পলক আলোর নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় সাপ? আলো শামিনের দিকে ফিরে তাকায় না। ওদিকে মুখ ঘুরিয়ে রেখে তর্জনী আঙ্গুল তুলে বারান্দার ডান দিকটা দেখিয়ে নিচু স্বরে বলে, ওদিকে ছিল। শামিন সাবধানে পা ফেলে এগিয়ে যায়। রেলিংয়ের কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে পোনা চাচাকে ডেকে বলে, চাচা, রিয়াজকে একটু পাঠিয়ে দিন তো। নিচ থেকে পোনা চাচা উত্তর দেয়, তোমার ঘরে বাবা? হ্যাঁ, আমার ঘরে, তাড়াতাড়ি। কথাটি বলে শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা পাইচারি করতে লাগলো। আলো এখনো আতঙ্কে থেকে বের হতে পারছে না। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে দাঁড়িয়ে। রিয়াজ এসে দরজায় নক করতেই শামিন গিয়ে দরজা খুলে দেয়। তারপর বলে, বারান্দায় একটা সাপ দেখা দিই। রিয়াজ বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, রুমে যাব। কতবার বলেছি হাসনা হেনা গাছটা উপড়ে ফেলে দেয়, ওটার জন্যই এমন হচ্ছে। এই নিয়ে 2 বার। আমার কথা তো বিশ্বাস করেন না স্যার। ওসব কিছু না রিয়াজ, তুমি শেষ কবে কার্বলিক অ্যাসিড স্প্রে করেছিলে বাগানে? 2 সপ্তাহ আগে। এখন আবার ছড়িয়ে দাও। ফুলির মাকে বলো বারান্দা থেকে এইসব শুকনা পাতা পরিষ্কার করে দিতে। রিয়াজ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে যায়। কোথাও কিচ্ছু নেই। ফুলির মা এসে বারান্দা সহ পুরো ঘরটাই পরিষ্কার করে দিয়ে যায়। আলো তখনও চুপচাপ দাঁড়িয়ে। শামিন হালকা কেশে আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আলো চোখ তুলে তাকায়। শামিন বলে, সাপ তোমার চিৎকার শুনেই মা গো বাবগো বলে পালিয়েছে। তারা ঠিকই বলে, তোমার গলায় একটা অদৃশ্য মাইক রয়েছে। তুমি পলিটিক্স করলে মানাবে। মাইক ছাড়াই ভাষণ দিলে 3 কিলোমিটার দূরে থেকে শোনা যাবে। আলো খুব অপমানিত বোধ করলো কথাটাই যেন। তার কণ্ঠস্বর নিয়ে এমন কুৎসিত মন্তব্য এর আগে কেউ করেনি। কপাল কুঁচকে ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। এই মাত্র সে এই লোকটার কাছে একটা ভীতু মেয়ে প্রমাণিত হয়েছে। আলোর নীরবতা দেখে শামিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বাহ, এই না হলে নারী। ভয় পেয়ে কাচুমাচু মুখ করে রাখবে, মাথা নিচু করে রাখবে, তা না করে কখনো বৈশাখের বিলের নতুন কই মাছ কিংবা ঝিলের চিংড়ি মাছের মতো পা ছুড়িয়ে লাফালাফি করতে থাকবে। তোমাকে মানায় না। আলো শামিনের দিকে তাকায়, কিছুটা সময় নিয়ে বলে, আত্মবিশ্বাসী মেয়েদের পুরুষ অপছন্দ করে জানি, কারণ শক্তিশালী আত্মবিশ্বাসী মেয়েদের পাশে তারা ইনসিকিউর ফিল করে। এদেশে পুরুষেরা স্বভাবগত কারণে দুর্বল শ্রেণীর মেয়েদের পছন্দ করে এসেছে। কারণটা হলো নরম মাটিতে আঁচড় কেটে খুব আনন্দ পাওয়া যায়। পুরুষের পছন্দের তালিকায় 1 নম্বরে থাকে বোকা বোকা সুন্দরী মেয়ে, যে কথায় কথায় কুর্নিশ করবে, জেদ দেখাবে না। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, খুব কথা জানো তুমি আলো, বয়সের তুলনায় বেশি ভারী ভারী কথা বলো। তা এত আত্মবিশ্বাসী একটা মেয়ে সাপ দেখে কেন ভয় পাবে? সাপের দিকে তো তেড়ে যেত। কারাতে করতে সাপটার সাথে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে। কথাটা বলেই শামিন উচ্চ শব্দে হেসে ওঠে। আলো কপাল কুঁচকে রাখে। হাসি থামিয়ে শামিন বলে, আমি ভাবতাম পৃথিবীতে তুমি আমাকে বেশি ঘৃণা করো, এখন দেখছি ওই সাপটা বেশি দুর্ভাগা। আপনাকে ভয় পাই আমি, আর আপনাকে ঘৃণা করি। দুটো আলাদা ইয়াসার মির্জা।
আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে। আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডিভানের দিকে চলে যায় শামিন। কথাবার্তা যেদিক থেকেই শুরু হোক না কেন, শেষ হয় শামিনের প্রতি আলোর ঘৃণার ঘোষণার মাধ্যমে। রোজ রোজ দর্শকবিহীন এই স্টেজে একই সংলাপ শুনতে শুনতে শামিনের কানে পোকা ধরে গেছে। শুধু একটাই কথা, ঘৃণা করি ইয়াসার মির্জা, পিশাচ ইয়াসার মির্জা, ফেরায়ুন ইয়াসার মির্জা, বিরক্তিকর মেয়ে একটা। ডিভানে গা এলিয়ে দিতে দিতে স্বামীর নিজের চিন্তা ভাবনা দেখে নিজে বেশ অবাক হয়। মনে মনে বলে ওঠে, জোরপূর্বক বিয়ে করে তুমি কি আশা করো শামিন? তোমার বউ তোমাকে মাথায় উঠিয়ে নাচবে, তোমার কাছে এসে বলবে প্রাণনাথ ঘুমের মধ্যে ওই বেটা তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে না, সেটাই তোমার সৌভাগ্য ইয়াসার মির্জা। আলো দাঁড়িয়ে আছে। স্বামীন এসির পাওয়ার কমিয়ে দিয়ে নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিকে ফিরে শুয়ে বলে ওঠে, ঘুমো, ওই বেচারা সাপটা তোমার কাছে ইহজনমে আর আসবে না। মারাত্মক ভয় পেয়েছে সে আজ।